আচ্ছা, আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক তার পর থেকেই শুরু করছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে মণ্ডলবাবুর কাছে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার। তো এখন বিকাল ওই 5:30 পৌনে 6টা মতো বাজে, গাড়ি চলে এসেছে আর এখন গাড়িতে সমস্ত জিনিসপত্রগুলো তোলা হচ্ছে। প্রথমে তো একটা ব্যাগ নিয়ে যাওয়ার কথা ছিল, এখন সেই ব্যাগের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 5টা। তো বড় ব্যাগ হয়েছে 3টে, যেগুলো একার পক্ষে তোলা একেবারেই সম্ভব নয়, সেই সাথে দুজন মিলেও কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ব্যাগটাতে যেহেতু বাসনপত্র আছে, তো সেই জন্যে এই ব্যাগটা একটু বেশি ভারী হয়ে গেছে। অবশ্য ছোট বড় কোনোটাই কম যাচ্ছে না, কি যে ভরেছি আমি নিজেও জানি না। যখন যেটা হাতে পেয়েছি সেটা ভরে নিয়েছি। একটা সংসার গুছিয়ে রেখে আরেকটা সংসার সাজাতে যাচ্ছি, ওখানেও তো জিনিসপত্রের প্রয়োজন হবে। তো সেই জন্যে কোনটা নেব না বুঝতেও পারছিলাম না, আর যতটুকু না নিলে নয় ততটুকুই নিয়েছি। তার মধ্যে দু একটা জিনিস আমি একটু বেশি নিয়ে ফেলেছি, যেমন আমার যে ছোট শিল নোড়াটা আছে সেটাও আমি ভরে নিয়েছি জানো। যাকে যা নিয়েছি, এখন এই জিনিসপত্রগুলো নিয়ে গড়াতে জায়গা মতো পৌঁছে যেতে পারলে বাঁচি। যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমার টেনশন যাচ্ছে না। আমার মুখ তো পুরো কালো হয়ে গেছে, এমনিতে আমি কালো মানুষ, আর আজকে না আমার টেনশনে আমার কেমনই একটা ফিল হচ্ছে, কারণ জীবনে প্রথমবার এত জিনিসপত্র নিয়ে একা যাচ্ছি। আমি এর আগে একা চলাফেরা করেছি, কিন্তু ট্রেন জার্নি একা কখনো করিনি এতটা রাস্তা। তো সেই জন্য একটু টেনশন হচ্ছে, যেহেতু রাত্রিবেলায় থাকতে হবে। তো কাউকে বলতেও পারছি না বিষয়টা, কারণ সাহস নিয়ে যেতে হবে, না হলে বাড়ির লোকজন আবার চিন্তাও করবে। এতদিন মনে হতো কবে এই বাড়ি ছেড়ে যাব, কিন্তু আজকে যখন সত্যি যাচ্ছি আজ আর ভালো লাগছে না। আজ মনটা ভীষণই খারাপ করছে। এদিকে দেখতে বেরোনোর সময় হয়ে গেছে, সবাই তো গাড়িতে বসেও পড়েছে। তো পেছনে তো মা, বাবু, নয়ন, ছোটি আর দিদিভাই বসেছে, আর সামনে আমি আর নেতু বসবো। তো আমি বলেছিলাম নেতুকে আর নয়নকে সামনে বসতে, আর আমরা 3জন পেছনে বসতাম, কিন্তু ছোটি রাজি হলো না। ও বলছে তুমি নেতুকে নিয়ে সামনে বসো। তো এখন সবাইকে ছেড়ে আমরা রওনা দিয়েছি। নেতুবাবু, নয়ন ওরা তাও এখনও কিছুক্ষণ আমার সঙ্গে থাকবে, কিন্তু অক্ককে ছেড়ে আসতে না ভীষণ খারাপ লাগছিল। ওরও মুখে হাসি ছিল না, মনটা ওরও খারাপ হয়ে গেছিল। এদিকে ব্যাগের জন্যে এনাদের বসতে বেশ সমস্যাই হচ্ছে। বিশেষ করে আমার মা আর শ্বশুরমশাইয়ের সবথেকে বেশি সমস্যা হচ্ছে, ওনাদের পা তুলে বসতে হয়েছে। বাকি দিদিভাই ছোটি আর নয়ন তবুও পা নামাতে পারছে, কিন্তু এই দুটো মানুষ পা নামাতেই পারছে না। আমার মাকে তো আসতে বারণ করেছিলাম, মা তো কিছুতেই শোনেনি। একবার ভেবেছিলাম শ্বশুরমশাইকেও বারণ করব, কিন্তু একটা মানুষ যখন স্বেচ্ছায় আসতে চেয়েছে তাকে আমি কি করে বারণ করি বলো তো। আর তারপর উনি বলল অসুবিধা হবে না, আমি এরকম করে বসতে পারি। তো সেই জন্য সবাই মিলে আসলাম ঠিকই, তবে কি জানো তো, আমি একটা বড় গাড়ি করেছিলাম যেটা এই দাদারই ছিল। তবে দাদা লাস্ট মুহূর্তে বলল ওই গাড়িতেও 7জন বা 8জনই যেতে পারবে, কিন্তু ওই গাড়িতে ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব নয় যদি এতগুলো মানুষ যায়। তো সেই জন্যে দাদা পরে বলল যে যদি লোকজন আর ব্যাগ নিতে হয় তাহলে মারুতিই বেস্ট। তো আমাদের একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু জার্নিটাকে আমরা সবাই উপভোগ করতে ভীষণ আনন্দ করতে যাচ্ছি। জানি একটু পরেই সবার মন খারাপ হয়ে যাবে, আমার তো ভেতরে ভীষণই কষ্ট হচ্ছিল, যেটা আমি এই মুহূর্তে কাউকেই দেখাতে পারছিলাম না। কারণ আমি যদি কষ্ট পাই, আমি যদি আমার কষ্টটা দেখাই, তাহলে আমার মা ভীষণ ভেঙে পড়বে। যদিও উনি আমার সামনে নিজেকে ভীষণভাবে স্ট্রং দেখানোর চেষ্টা করছে, চোখের জল না ফেলার চেষ্টা করছে, কিন্তু তবুও হয় না যে কখনো কখনো আবেগগুলো বাইরে চলেই আসে। বাবা চলে যাওয়ার পর মা তো একা হয়ে গেছে। যদিও আমি কখনো মায়ের এই একাকিত্বটাকে দূর করতে পারিনি, তবুও কখনো কখনো মায়ের যখন খুব খারাপ লাগতো তখন মা আমার শ্বশুরবাড়িতে চলে যেত, আমার সঙ্গে খানিকক্ষণ একটু সময় কাটিয়ে আসতো। সেটা আমারও ভালো লাগতো, মায়েরও ভালো লাগতো। কিন্তু সেই সময়টাও আর একে অপরের সাথে এই মুহূর্তে কাটাতে পারবো না, এটা ভেবে সত্যিই খারাপ লাগছিল। এদিকে তোমাদের সাথে গল্প করতে আমরা পৌঁছে গেছি হরিহরপাড়াতে। আজকে বাড়ি থেকে আমরা বেশ খানিকটা হাতে সময় নিয়ে বেরিয়েছি, তার পিছনে একটা কারণও আছে, কারণটা তোমাদের পরে বলছি। তার আগে বলি, হরিহরপাড়াতে দাঁড়িয়ে আমি কয়েকটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি, আর এখন আমাদের আইসক্রিম ব্রেক হচ্ছে বলতে পারো।
আসলে আমরা সবাই আইসক্রিম খেতে ভালোবাসি, কিন্তু আমার শ্বশুরমশাই এই আইসক্রিমগুলো প্রথমে খেতে চাইছিল না, কারণ বাবু আগে কোনো দিন এই আইসক্রিমটা খায়নি। তো স্বাভাবিক, প্রথমবার যে কোনো মানুষেরই মনে হয় যে খেতে কেমন হবে না হবে। তো যখন আমরা সবাই মিলে ওনাকে রিকোয়েস্ট করলাম, তখন উনি আমাদের সাথে কোম্পানি দিল, আর সবাই মিলে আইসক্রিমটাকে ভীষণ উপভোগ করে খেয়েছি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। এদিকে আমাদের সবার আইসক্রিম তো শেষ হয়নি, তবে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। এবার বলি, আজকে হাতে সময় নিয়ে বেরোনোর পেছনে কারণ হলো আমাদের নেতু আর নয়ন কখনো ট্রেনে ওঠেনি। নয়ন ট্রেন দেখেছে, তবে ট্রেনে ওঠেনি, আর নেতুবাবু তো এখনও ট্রেন দেখেইনি, ওই মোবাইলে যতটুকু যা দেখতে পাই সেটুকুই। তো আজকে ভেবেছি ওদের এই মুহূর্তটাকে আমি আরেকটু স্পেশাল বানানোর জন্যে ওদেরকে ট্রেনে নিয়ে যাব। আর সেই জন্যে দাদাকে বলেছি আমাদের 5 জনকে খাগড়া স্টেশনের কাছে নামিয়ে দিতে, আর মা আর বাবু গাড়িতে করে আজিমগঞ্জে চলে যাবে, আর আমরা খাগড়া স্টেশন থেকে ট্রেন ধরে আজিমগঞ্জে যাব। তো আমি 5 জনের জন্য টিকিট কাটবো, এমন সময় ভাবলাম একটুখানি চেক করে দেখি তো ট্রেনটা কত দূরে আছে। তো খাগড়া স্টেশনে নামবো মানে আমরা পৌঁছে গেছি, সেই মুহূর্তে দেখছি যে ট্রেনটায় আমাদের যাওয়ার কথা ছিল ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, আর এরপরে যে ট্রেনটা আছে সেটা প্রায় 1 ঘন্টা পরে আছে, আর আমি যে ট্রেনটা ধরবো ঠিক তার কিছুক্ষণ আগে আছে। তো সেই জন্য আমরা আর রিস্ক নিলাম না, আমরা ওখান থেকে বেরিয়ে গাড়ি করেই চলে এসেছি আজিমগঞ্জে। আর আজিমগঞ্জে পৌঁছিয়ে আমি সেই দোকানে এলাম যে দোকানে আমি মা বাবার কোয়ার্টারে আসলে প্রায়ই আসতাম। আর এই দোকান থেকে বেশ কয়েকটা ছোট ছোট গুঁড়ো দুধের প্যাকেট আর 2 প্যাকেট কেক নিলাম। আমরা এখন রূপা আন্টির ঘরে যাব, তবে তার আগে গাড়িটা ঠিক আমার মা বাবার কোয়ার্টার যেখানে ছিল তার সামনেই দাঁড় করানো হয়েছে। আর এখানে আসা মাত্র না স্বাভাবিক মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। মণ্ডলবাবু প্রথম যেদিন আসাম গিয়েছিল সেদিন আমার মা বাবার কোয়ার্টার থেকে গিয়েছিল, আর আমি আমার মা বাবা সবাই মিলে ওকে স্টেশনে ছাড়তে গিয়েছিলাম। আর আজকে যখন আমি যাচ্ছি তখন অনেক কিছু আমাদের জীবনে পাল্টে গেছে। আজ বাবা আমাদের মধ্যে নেই, কোয়ার্টারটার অবস্থাও অন্যরকম হয়ে গেছে, কারণ কোয়ার্টারটা অন্যের নামে হয়েছে, আর তারা তাদের মতো করে কোয়ার্টারটাকে আবার ঠিকঠাক করে নিচ্ছে। তো এদিকে আমি চলে এসেছি সবার সঙ্গে একটু দেখা করতে। এই বোনটার সাথে আমার খুব বেশি 4-5 দিনের পরিচয়, কিন্তু বোনটা ভীষণ ভালো। ওর ঘরেই আমাদের ফ্রিজটা রাখা হয়েছিল, আমাদের অসময়ে ভীষণভাবে সাহায্য করেছিল। আর যে মানুষ জীবনে কখনো না কখনো আমার উপকার করেছে তাকে আমি কখনো ভুলি না, যতটা পারি মনে রাখার চেষ্টা করি। তো তার মধ্যে একজন রূপা আন্টিও, আর অভিজিৎ কাকা কাকিমা তো আছেই, ওনাদের কথা আর কি বলবো। তবে এই মুহূর্তে কাকা কাকিমা আজিমগঞ্জে নেই, তো সেই জন্যে ওনাদের সাথে আজ আর দেখা হবে না। আসার আগে ফোন করেছিলাম, কাকিমা বলল ওনারা এই মুহূর্তে দিল্লিতে আছে। যাই হোক, আমাদেরকে তো ওই বোনটা ডাকছিল ওর ঘরে বসার জন্যে, কিন্তু এখন আর ওর ঘরে আমরা গেলাম না, আমরা চলে এসেছি রূপা আন্টির ঘরে। আর এখানে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি সবাই, আর এখন এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব। আন্টিকে বলেছিলাম যে তোমার ঘরে আমরা সবাই আসব, আন্টি তো বলছিল খাবার আনতে হবে না, আমি খাবার করে দেব। তো আমি বলেছিলাম তোমার ঝামেলা করার দরকার নেই, আমরা খাবার নিয়ে আসবো, শুধু তোমার এখানে বসে খাওয়া দাওয়া করে তারপর আমরা স্টেশনে যাব। নেতুবাবুর মা নেতুবাবুর জন্যে দুধ নিয়ে এসেছিল, তো সেটা আন্টি একটু গরম করে দিল। নেতুবাবু খাবে দুধ আর রুটি, আর আমরা খাবো রুটি, পরোটা, আলুর তরকারি। তো এখন আমরা সবাই মিলে গোল করে বসে পড়েছি। ওদিকে খাটের উপরে আঙ্কেল শুয়ে আছে, কারণ আঙ্কেলের শরীরটাও ভালো নেই। এদিকে আমার খাওয়া হয়ে গেছে, আর আমি খেয়ে এখন নেতুবাবুকে খাওয়াতে বসেছি। নেতুবাবু আমার কাছে একটু তাড়াতাড়ি খায়, আর মায়ের কাছে খেলে অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্যে আমি একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। আর এদিকে আন্টি আমাদের সবার জন্যে চা করে নিয়ে এসেছে। তো এখন আমরা সবাই মিলে এখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে। আমরা একটু আগেই বেরোলাম, তোমাদের তো বলেছি আমাদের নয়ন নেতুবাবু আগে কখনো স্টেশনে যায়নি, তো সেই জন্যেই আমরা আরও বেরিয়ে এলাম, ওদেরকে একটু স্টেশন দেখাবো, একটু ট্রেন দেখাবো সেই জন্যে। তবে শুধু ওদের নয়, ওদের মায়েদেরকেও একটু আজিমগঞ্জ স্টেশনটা ঘুরে দেখাবো। মা বাবা থাকতে অনেকবার করে আসতে বলেছে, কোনোদিন ওদের আসার সময় হয়নি, আর আজ এমন সময় এসেছে যে আমার বাবাই নেই। যদি বাবা থাকতো তাহলে তো এখানে থেকে সমস্ত কিছু ঘুরে দেখে যেতে পারতো। ছোটিকে তো না জানি কতবার বলেছি চলো হাজারদুয়ারি ঘুরে আসবে, কিন্তু ছোটির কোনো দিন সময়ই হয়নি। বহরমপুরেও যখন থাকতাম তখন অনেকবার আসতে বলেছি, ও কোনো দিন আসতে পারেনি।
তো যাই হোক, আজকে ভাগ্যক্রমে সবাই মিলে একসঙ্গে আসতে পেরেছি। আর আজকে যে আমার কি ভালো লাগছে সেটা হয়তো আমি তোমাদের ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। এই যে সবাই মিলে আসার যে আনন্দটা না, সেটা সত্যিই অন্যরকম হয়। আর এই মুহূর্তগুলো না সবসময় পাওয়াও যায় না। আর সেই জন্যেই না যতটা পেরেছি আমি প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। আমরা তো আন্টির কোয়ার্টার থেকে হেঁটেই স্টেশনে চলে এসেছি, আর মা গাড়িতে এসেছে। তবে মা একা আসেনি, মায়ের সাথে সাথে আমার 2 ভাইও এসেছে, মানে আন্টির 2 ছেলে। তো ওরা আমাকে তুলে দিতে এসেছে। সেই সাথে ভাই প্রত্যেকটা ব্যাগ তুলে আনছে আর বলছে, এর মধ্যে কি নিয়ে এসেছো, একবারেই কি চলে যাচ্ছ, সব কি নিয়ে যাচ্ছ? সত্যি ব্যাগগুলো ভীষণ ভারী হয়েছে। ভাগ্যিস ভাইদের পেয়েছি, না হলে আমার ট্রেনে উঠতে খুবই সমস্যা হতো। আমি আর নয়ন স্টেশন থেকে একটু বাইরে এলাম, ভাবলাম 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, সবাই মিলে খেতে পারবে। তবে আমি তো কোল্ড ড্রিঙ্কস খাই না, তাই আমার জন্যে ঠান্ডা 2 লিটার জল নিয়ে নিলাম, যেটা আমার ট্রেনে কাজে লাগবে। তো এখন চলে এসেছি আমরা স্টেশনে, আর এসে দেখছি আন্টিও চলে এসেছে। এটা আপনার জন্য, ভাইদের জন্য, তোমার জন্য না, এটা ভাইদের জন্য। হ্যাঁ, আমার ট্রেন চলে গেছে, এবার কি করবো আমি? এ বাবা, এবার কি হবে? তাহলে দৌড়ে ধরো এবার। কি বলে? বাচ্চারা কত ছোট ছোট বিষয়ে খুশি হয়ে যায় না? ওদের খুশি হওয়ার জন্যে বড় কোনো কারণের প্রয়োজন হয় না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও খুব একটা কারণের প্রয়োজন হতো না। অনেক ছোট ছোট বিষয় আমাদেরকে খুশি করত, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই অনুভূতিগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। তবে আজকে আমি খুব খুশি। আমি প্রত্যেকটা মুহূর্তকে ভীষণ উপভোগ করছি। আমি সব দিন চাইতাম যে আমরা সবাই মিলে কোনো একটা জায়গায় এইরকম যাব। আমার ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি। তবে আজকে সবাই মিলে যতটুকু মুহূর্ত একসাথে কাটাতে পারছি, ততটুকু মুহূর্তকেই ভীষণ উপভোগ করে পাচ্ছি। জানি আর হয়তো কিছুক্ষণই এই সময়টাকে উপভোগ করতে পারবো, সবাই মিলে একসঙ্গে থাকতে পারবো। কারণ কিছুক্ষণ বাদেই আমার ট্রেনটা ঢুকে পড়বে, আর তারপর আমি সবাইকে ছেড়ে চলে যাব। ওদিকে একজনকে পাওয়ার আশা, আর এদিকে এতগুলো মানুষকে ছেড়ে যাওয়ার কষ্ট কখনো আমায় আনন্দ দিচ্ছে, আবার কখনো এক নিমেষে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ এইভাবে 3 জা মিলে একসাথে এত সুন্দর সময় আগে কোনোদিন কাটাইনি। আর এদিকে আমার 2 জায়ের পাকামি দেখো, রাস্তায় আমাকে কিছু কিনে খাওয়ার জন্যে টাকা দিচ্ছে। বড়জন দিচ্ছিল বলে ছোটজনার কাছে নালিশ করতে গেলাম, ছোটজন আবার বলছে আমিও দেব। এই কথা শুনে তো ওর সাথে একটু হাতাহাতিই করে নিলাম, কিন্তু তাও আটকাতে পারলাম না। তো যাই হোক, ওরা ভালোবেসে যেটা দিয়েছে আমি নিয়েছি, আর আমার সাধ্যি মতো ওদের যতটুকু পেরেছি দিয়েছি। আর এখন আমার ট্রেনটা ঢুকে গেছে। আর জানি না কেন এই সময় না আমি নিজেকে কিছুতেই আটকাতে পারছিলাম না। আমি না একটু কাঁদো কাঁদো গলায় নিতুবাবুকে বলে ফেলেছি, বাবা আমি আসছি, তুমি সাবধানে থেকো। আর এই কথাটা শোনার সাথে সাথে না বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। আসলে কয়েকদিন ধরে সবাই ওর সামনে বলছে যে আমি চলে যাব, তাড়াতাড়ি বাড়িতে আসবো না। আর সেই জন্যেই বোধহয় ওর কষ্টটা একটু বেশি হচ্ছে যে জেম্মা তাড়াতাড়ি বাড়িতে আসবে না। এর আগেও আমি এখানে ওখানে যেতাম, সেই সাথে বহরমপুরে আসতাম, বহুদিন থাকতাম, তারপরে বাড়িতে যেতাম, কিন্তু ওকে কোনোদিন এভাবে কাঁদতে দেখিনি। আজকে ওকে যতটা আমি কাঁদতে দেখেছি, আর সত্যি কথা বলতে আমি নিজেও কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে, আর সেই জন্যেই হয়তো ওর আরও বেশি কষ্টটা হচ্ছিল। আর আমাদের দুজনের কান্না দেখে না সবাই কেঁদে ফেলেছে, কেউ নিজেদেরকে ঠিক রাখতে পারেনি। আমার মা তো ভীষণভাবে চেষ্টা করছে নিজেকে আটকানোর, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না, ইমোশনগুলো বেরিয়েই আসে। এই মুহূর্তে মনে হচ্ছিল কেন যে আমি সবাইকে নিয়ে এলাম, কারণ এখান থেকে সবাইকে ছেড়ে যেতে আমার আরও বেশি কষ্ট হচ্ছে। যাবি ভাই? হ্যাঁ আচ্ছা, আমা যখন মন খারাপ করবো ওদের কাছে চলে যাবো, অসুবিধার কি আছে? বাবু আমার মার একটু দেখে রেখো, দিদি ভাই ছোটি দেখবা। হ্যাঁ ওরে তো অসঞ্জয় দা সাবধানে নিয়ে যাবে। ওরে তো কাঁদে না বাবা, কাঁদে না বাবা, আমি চলে আসবো। আরে কদিন পরে আমি চলে আসবো বাবা।
আমি ভেতরে এবার সেট করে নি। হ্যাঁ, তোমরা সব সাবধানে যাবে, ফোন করবে আমাকে। আমি বলে টলে ই করে নিচ্ছি। টাটা বাবু, আসছি আসছি আসছি। আরে শোনা যাও তোমরা। জানো তো, যখন আমি বহরমপুরে থাকতাম তখন বেশ কয়েকবার মণ্ডলবাবুকে স্টেশনে ছাড়তে আমি এসেছি। স্টেশনে ছাড়তে আসলে যে কতটা কষ্ট হয় সেটা আগেই জানতাম, তবে যে মানুষটা চলে যায় তার যে কতটা কষ্ট হয় সেটা আগে কখনো ফিল করতে পারিনি। আমি ভাবতাম আমারই বোধহয় কষ্টটা বেশি হচ্ছে, মণ্ডলবাবুর বোধহয় অতটা কষ্ট হচ্ছে না। কিন্তু আজ যখন নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে ট্রেনটা এগিয়ে যাচ্ছিল তখন আমি ফিল করছিলাম যে আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও কতটা কষ্ট হয়। আমার সিটটা পড়েছে সামনের গেটের কাছে, আর আমরা সবাই মিলে পেছনের গেট দিয়ে উঠেছিলাম। তো আমরা যতজন এসেছি প্রত্যেকেই উঠেছিলাম, তো পেছন দিয়ে উঠে ওনারা সামনে দিয়ে নেমে গেছে। তো আজিমগঞ্জে ট্রেনটা যেহেতু 5 মিনিট দাঁড়ায়, তো সেই জন্যে আমি আজিমগঞ্জ থেকে ট্রেনটা ধরছি। বাকি খাগড়া স্টেশন থেকেও আমি ট্রেনটা ধরতে পারতাম, কিন্তু ওখানে না ট্রেনটা মাত্র 2 মিনিট থামে। ভেবেছিলাম এখানে ট্রেনটা যেহেতু খানিকক্ষণ দাঁড়াবে তাই সবাইকে আমার সিটটা ভালো করে একটু দেখাতে পারবো, ট্রেনের ভেতরটা দেখাতে পারবো। কিন্তু এত তাড়াহুড়ো লেগে গেছে না, তো ভাইরা কোনো মতে ব্যাগগুলো তুলে দিয়েছে। আর আমি 2টো ব্যাগ এখানে যে ভদ্রলোক দায়িত্বে আছেন ওনাকে বলে ওনার কাছে রাখতে দিয়েছি। ভেবেছিলাম 3টে ব্যাগ রাখতে দেব, কিন্তু বাসনের ব্যাগটা এমনই ভারী আর এতটাই বড় যে কোনো জায়গায় ওকে ঢোকানো গেল না। অবশেষে আমি আর ওই ভদ্রলোক ধরে ওটাকে সিটের ওপরে তুলে দিয়েছি। আর আমার সিটটা পড়েছে সাইড আপার, সেই সাথে একদম দরজার পাশে। আর এখন বসে বসে ভাবছি আমি কি করে ঘুমোবো। মানে যেহেতু প্রথমবার যাচ্ছি, একটু টেনশানও হচ্ছে, ভয়ও লাগছে, তার উপরে বাড়ির লোকগুলোকে ছেড়ে এসেছি। মায়ের চোখে জল, নয়নের চোখে জল, দিদি ভাই, ছোটি, নেটু সবাই কাঁদছিল। তো সেই মুহূর্তগুলো না ভীষণভাবে মনে পড়ছে। আর সেই সাথে বাবাকে জানি না কেন ভীষণভাবে মিস করছিলাম আমি আজকে। যাই হোক, লাইটটা অফ করে দিই, কারণ আমি না ঘুমোলেও তো সবাই ঘুমোচ্ছে, সবার ডিস্টার্ব হবে। তো আমি পাটা ভাঁজ করে একটু শুয়ে পড়েছি, কারণ বাসনের ব্যাগটা যেহেতু রয়েছে তাই পাটা না ঠিকঠাক করে টানও করতে পারছি না। তো এপাশ ওপাশ করে আমার সকাল হয়ে গেছে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 28শে মে, বারটা হলো বুধবার। আজকে মণ্ডলবাবুর কাছে পৌঁছাবো আমি আর কিছুক্ষণ বাদে। যদি এই ট্রেনটা লেট না করে তাহলে আমাকে আমার গন্তব্যে 10টার মধ্যে পৌঁছে দেবে। কাল রাত থেকে মনটাকে আমি ভালো করতে পারিনি, তবে সকালবেলায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে না চোখটা আমার জুড়িয়ে যাচ্ছে। ওদিকে বাড়ির সবার রাত্রে বাড়িতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছিল। ছোটি দিদিভাই বলল মা আর নেতুবাবু গোটা রাস্তা কাঁদতে কাঁদতে গেছে। তবে মায়ের মনটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, কারণ মায়ের হাতে আমার সকালের খাবারটা ছিল, আর যেটা আমি মায়ের হাত থেকে নিতে ভুলে গেছি বা মা আমাকে দিতে ভুলে গেছে। যদিও আমি সকাল 10টার মধ্যে নেমে যাব, 10টার পরে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবো, খুব একটা সমস্যা হবে না। ট্রেনে অনেক কিছুই উঠছে, কিন্তু মণ্ডলবাবু আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে যে ট্রেন থেকে তুমি কিছু খাবে না। তো সেই জন্যে আমিও সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি, এমনকি আমার ওষুধটা পর্যন্ত খাইনি, কারণ ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যেই তো আমাকে খাবার খেতে হবে। তবে খাওয়া নিয়ে সমস্যা নেই, আমার সমস্যাটা হলো আমার কয়েক রাত ধরে এমনিতেই ঘুম হচ্ছে না, আর গত রাতে আমি 1 ফোঁটাও ঘুমোইনি, যার কারণে আমার ভীষণ মাথায় যন্ত্রণা করছে। বেশ খানিকক্ষণ আগেই ওই দাদাকে বলেছিলাম ব্যাগগুলোকে একটু গেটের কাছে বের করে রাখতে, তো উনি বের করে রেখেছে। আর এদিকে আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেও পড়েছে। তবে মা কালীর অশেষ কৃপা যে ব্যাগগুলো নামাতে আমাদের খুব একটা সমস্যা হয়নি। একদিকে আমি পৌঁছানোর আগে মণ্ডলবাবু প্ল্যাটফর্মে পৌঁছে গেছিল, আর ট্রেনের ভেতরে যে ভদ্রলোক ছিলেন উনি আমার কাছ থেকে 2টো ব্যাগের জন্য 200 টাকা নিয়েছেন বটে, কিন্তু আমার ব্যাগগুলোকে উনি সযত্নে নামিয়েও দিয়েছেন। তবে জানো তো, কাল থেকে একটা চিন্তা আমার খুব হচ্ছিল যে এখানে আমি কি করে নামবো, কারণ মণ্ডলবাবু আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটু সংশয় ছিল, যেহেতু ওর আজকেও ডিউটি আছে।
তো আজকে ওকে অ্যাপ্লিকেশন দিয়ে তারপরে আসতে হয়েছে। আর আমি তো জানি আমার বরকে যদি না আসতে দেয় তাহলে আমার বর দেখা গেল প্রাচীর টপকে চলে এলো, তারপর ওর পানিশমেন্ট হলো। তো সেই নিয়ে আমার আরও বেশি চিন্তা হচ্ছিল, যার জন্যে আমার আরও বেশি মাথায় যন্ত্রণা করছিল। তবে না, এমন কিছু হয়নি। মা কালীর কৃপায় আজকে ওর আউটপাসটা স্যাংশন হয়েছে আর ও নিশ্চিন্তে আসতেও পেরেছে। আর ওকে দেখে তো আমি অনেকটা নিশ্চিন্ত হয়েছি। যাই হোক, সব মিলিয়ে সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। আর সত্যি বলছি, মণ্ডলবাবুর হাসিটা দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। মণ্ডলবাবু ওর ক্যাম্পের ওখান থেকে একটা টোটো ভাড়া করেই এসেছিল, তো সেই জন্যে জিনিসপত্রগুলো ওঠাতেও সমস্যা হয়নি। তবে টোটোতে উঠে হঠাৎ করেই মণ্ডলবাবুর চোখ গেছে আমার হাতের দিকে, কারণ আমার নখগুলো না সেই অনেক দিন থেকে কালো হয়ে আছে। তোমাদের মনে আছে সেই বহরমপুরে যাওয়ার আগে আমি আম কেটেছিলাম আচার করার জন্যে, তখন থেকে আমার নখগুলো কালো হয়ে আছে, এখনও নখগুলো ঠিক হয়নি। তো ওটাই ওর চোখে পড়েছে। ক্যাম্প থেকে তো সবাই সব সময় কারণে অকারণে বেরোতে পারে না, তাই যে বাইরে আসে তার কাছে অনেক সময় টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র অনেকে আনতে দেয়। যেমন আজকে একজনা মণ্ডলবাবুকে ফিটকারি নিতে বলেছে, তো মণ্ডলবাবু অনেকগুলো দোকান ঘুরলো কিন্তু ফিটকারি কোথাও পেল না। তো অবশেষে আমরা এখন ক্যাম্পের দিকে রওনা দিয়েছি। আচ্ছা, তোমরা না অনেকেই জিজ্ঞেস করছিলে আসামে আমি কোথায় এসেছি, জায়গাটার নাম কি। সত্যি কথা বলতে পার্টিকুলার জায়গাটার নাম আমি জানি না, তবে কাছাকাছি স্টেশন হলো কোকরাঝাড়, যেখানে আমি খানিকক্ষণ আগে নেমেছি। মণ্ডলবাবু বলছিল কাছাকাছি বড় মার্কেট বলতে এটাই আছে, এখানেই আমাদের টুকটাক বাজার করার জন্য আসতে হবে যদি কখনো প্রয়োজন হয়। আর এখান থেকে ক্যাম্পটা বেশ খানিকটা দূরে, আমাদের টোটোতে যেতে অনেকটাই সময় লাগবে। তবে যাই বলো, এত সুন্দর রাস্তা দিয়ে নিয়ে গেলে আমি সারা দিনও টোটোতে বসে থাকতে পারি, আমার একটুও ক্লান্তি অনুভব হবে না। বরঞ্চ আমার যতটুকুও ক্লান্তি ছিল, এত সুন্দর জায়গা দিয়ে যেতে যেতে না আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আমার যে কী ভালো লেগেছে জায়গাটা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রকম চারিপাশে জঙ্গল, সবুজে ঘেরা মাঠ আমার ভীষণ ভালো লাগে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমি একটা শান্ত পরিবেশে যাচ্ছি, আর আমি এমনটাই পছন্দ করি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি আমার নতুন ঠিকানাতে, আর এই হলো আমার কোয়ার্টার। সত্যি কথা বলতে ক্যাম্পের ভেতরে ঢুকে আমি কোনো শ্যুট করিনি, কারণ এখানকার নিয়মকানুন আমি কিছুই জানি না। যখন জানবো বুঝবো তারপরেই এখানকার কোনো কিছু আমি রেকর্ড করব। তবে হ্যাঁ, কোয়ার্টারটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো, সেই সাথে নিজেও দেখব। ওদিকে মণ্ডলবাবু এখন ওই দাদাকে নিয়ে ব্যাগগুলো ওপরে তুলছে। মণ্ডলবাবু ভাবছিল ব্যাগগুলো হয়তো খুব একটা ভারী নয়, ও একাই তুলতে পারবে, কিন্তু একটা ব্যাগও একা উঁচু করা সম্ভব নয়, এত ভারী। যাই হোক, এই হলো রান্নাঘর। আমি আগে সব ঘর ছেড়ে রান্নাঘর দেখতে এসেছি, আর রান্নাঘরটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি যতটা ভেবেছিলাম রান্নাঘরটা তার থেকেও ভালো। এদিকে আমি আসার আগে মণ্ডলবাবুও দেখছি অনেক কিছুরই জোগাড় করে রেখেছে, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, শসা, সেই সাথে চাল, ডাল, তেল, চিনি, আলু, বিস্কিট, চা পাতা সমস্ত কিছু মজুত করে রেখেছে। আশা করছি আমরা আজ থেকেই রান্নাবান্না শুরু করতে পারবো। মণ্ডলবাবুর কাছে শুনেছি এই রান্নাঘরটা নাকি ভীষণ নোংরা ছিল, চারিদিকে তেল মোটা হয়ে জমেছিল, কিন্তু এসে দেখছি রান্নাঘরটা পুরো ঝা চকচকে করে রেখেছে মণ্ডলবাবু। সত্যি মানুষটা অনেক কষ্ট করেছে, মানে আমি আসার আগেই ও বেশিরভাগ কাজকর্ম করে ফেলেছে। ওদিকে রান্নাঘরে কিছু কৌটাও ধোয়া আছে দেখলাম। আর সেই সাথে এটা হলো একটা বেডরুম, এখানে মণ্ডলবাবু একটা খাট কিনেছে, আর এদিকে একটা আলমারি আছে, এটা একদম দেওয়ালের সাথে। তো এখানে মণ্ডলবাবুর কিছু জিনিসপত্র রয়েছে। আমাদের কোয়ার্টার স্যাংশন হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল, কিন্তু মণ্ডলবাবু এতদিন বেড়াকেই ছিল। তো প্রায় এক সপ্তাহ মতো হলো ও এই কোয়ার্টারে শিফট হয়েছে। আমারও তো সপ্তাহখানেক আগেই আসার কথা ছিল, আসলে আমি তো টিকিট পাচ্ছিলাম না, যার জন্যে অনেকটা দেরি হয়ে গেল। ও তো বলেছিল রবিবার করে আসতে, তো রবিবার করে আসতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যেত, তাই যেদিন টিকিট পেলাম সেদিনই চলে এলাম। আসলে রবিবার হলে না ওর আউটপাসে যেতে খুব একটা সমস্যা হতো না, আজকে অনেকটা ম্যানেজ করে ওকে যেতে হয়েছে। যাই হোক, এটা আরও একটা রুম, আর এই রুমটা ঠিক ওই বেডরুমের একদম পাশে। তো এখানে একটা চারপাই আছে যেটা ইস্যু হয়েছে, আর ওই ঘরের খাটটা কিন্তু মণ্ডলবাবুকে কিনতে হয়েছে। সেই সাথে মণ্ডলবাবু এই নতুন ইনভার্টারটাও কিনেছে, তবে দেখছি ওর বক্সটা কেনেনি। আর সেই সাথে ঠিক এই রুমের অপোজিটে একটা ছোট্ট টয়লেট আছে,
তো টয়লেটটা আর আলাদা করে তোমাদের দেখালাম না, এটা ইন্ডিয়ান টয়লেট। আর সেই সাথে ঠিক তার পাশে দেখছি একটা বেসিন আছে। আর মণ্ডলবাবু আমাকে আগেই বলেছিল আয়না আনার প্রয়োজন নেই, এখানে একটা আয়নাও আছে। তো বেসিনের ওপরেই আয়না লাগানো, আর সেই সাথে পাশে আছে বাথরুম। আর এটা দেখে আমার বেশ ভালো লাগলো যে টয়লেট আর বাথরুমটা আলাদা। বাথরুমটাও বেশ বড়, এখানে দেখছি মণ্ডলবাবু বালতিও রেখেছে। তো মোটামুটি কোয়ার্টার তো আমার ভীষণই ভালো লেগেছে, সব মিলিয়ে আমার খুব পছন্দ হয়েছে। তো এখন আমাকে আমার নতুন সংসার সাজাতে হবে। তবে দাঁড়াও তার আগে তোমাদেরকে একটু ডাইনিংটা দেখিয়ে নিই। এখান দিয়ে তো ঢুকতে হবে ঘরে, আর ঘরে ঢুকেই হলো এই ডাইনিং। আর ডাইনিংয়ের এদিকটাতে আরও একটা দরজা আছে, যেখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। তো আশা করি আমার সাথে সাথে তোমাদেরও আমার কোয়ার্টারটা খুব ভালো লেগেছে। আর আমি এসেই তোমাদেরকে পুরো কোয়ার্টারটার একটা ট্যুর দিয়ে দিলাম। আর এতে আশা করি তোমরা অনেকেই খুশি হবে। এতদিন আমার প্রতি যে অভিমান অভিযোগ, সেটা একটু হলেও আমার দিদিদের বোনদের কম হবে, সেই সাথে আমার ভাইদের দাদাদেরও বটে। আর আজকে কিন্তু আমি 2-3 দিনের ব্লগ একসাথে দিয়ে দিলাম। আশা করি এরপরে আর তোমাদের অভিযোগটা থাকবে না, কারণ এত বড় ব্লগ এডিট করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। আর বর্তমান সময়ে আমার হাতে সেই সময়েরই বড় অভাব। আসলে আমি তো চাই আমার কোয়ার্টারে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে। আর সেই জন্যে এখানে কাটানো প্রত্যেকটা ছোট বড় মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছি শুধু তোমাদের জন্যে। তবে কি আর করব বলো, আমি এডিট করতে পারছি না, যার জন্যে আমি আপলোড করতে পারছি না। কালকে আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আসামে কি শাক পাতা পাওয়া যায় না, তুমি এখান থেকে বয়ে নিয়ে যাচ্ছ? আসামে কি পাওয়া যায় না পাওয়া যায় সত্যি আমি এখনও জানি না। তবে হ্যাঁ, এগুলো বয়ে না আনলে আমি আমার বরের এত আনন্দ এত খুশি দেখতে পেতাম না। নিজের কাছের মানুষটা যদি কষ্ট করে কিছু নিয়ে আসে, তার আনন্দটা এইরকমই হয়। যাই হোক, মণ্ডলবাবু তো ভীষণ খুশি, আর ওর খুশি দেখে আমিও ভীষণ খুশি। তো আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন সকালের ব্রেকফাস্ট করব। আজকে মণ্ডলবাবুর মেসের খাবার দিয়েই আমি সকালের ব্রেকফাস্টটা সারবো। মণ্ডলবাবু আমার জন্য খাবারটা এনে রেখে তারপরেই আমায় আনতে গেছিলো, যেহেতু ওদের খাবারটা অনেক সকাল সকাল দিয়ে দেয়, 7:30-8টার মধ্যে ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায়। তো আজকে ব্রেকফাস্টে আছে গুড়, আখের গুড়, সেই সাথে বাদামের চাটনি আর মিলেটসের আলুর পরোটা। তো সব মিলিয়ে আমার খেতে তো বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমি মিলেটসটা প্রথমবার খেলাম। তো মণ্ডলবাবু খুব একটা মিলেটসের খাবার পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগলো। গ্যাসের ওভেনটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আর মণ্ডলবাবু এখানে সিলিন্ডার কিনে গ্যাস ভরে রেখেছিল। তো ও সিলিন্ডারটা ওভেনের সাথে একটু সেট করে দিল, আর আমি মোটামুটি রান্নাঘরের অনেকটা কাজই করে ফেলেছি। যে বাসনপত্রগুলো এনেছিলাম, এই লাল রঙের র্যাকটাও আমি নিয়ে এসেছি, তো এগুলো সব আমি ধুয়ে ফেলেছি। তবে আজকে দুপুরের খাবারটা আমি রান্না করব না, মণ্ডলবাবু বলল মেস থেকে নিয়ে আসবে। তো এদিকে মণ্ডলবাবু রেডি হয়ে গেছে, ও এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। তো অনেকটা সময়ই আমাকে দিয়েছে, এর থেকে বেশি সময় চাইলে আমি পাবো না। তো আমিও এদিকে কাজকর্ম সেরে স্নান ধান করে নিয়েছি, আর এবার দুপুরের খাবারটা খেতে বসছি। আমি ব্রেকফাস্ট সেরে ওকে টিফিনটা ধুয়ে দিয়েছিলাম, আর এটা নিয়ে ও আরও একবার গেছিলো দুপুরের খাবারটা আনতে। তো নিজে খেয়েছে আর আমার জন্য রেখে গেছে। আজকে দুপুরের খাবারে আছে ভাত, সেই সাথে স্যালাড আর চিকেনের ঝোল। আমার তো মাংসটা বেশ খেতে ভালোই লেগেছে, তবে মণ্ডলবাবু বলল আজকেই কি ভাগ্যের ফলে ভালো হয়েছে। ভালো খারাপ যা হলো হলো, তবে এতটা জার্নি করে এসে যে আমায় রান্না করে খেতে হলো না, এটাই আমার সৌভাগ্য বলো। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে কোনো কাজ করব না, এসে টান হয়ে শুয়ে পড়ব। তারপর ভাবলাম অন্তত বিছানার চাদরটা একটু পাল্টে নিই, কারণ এই কাজটা না করলে আর আমি করতেই পারবো না। কারণ আমার না ওই স্নান করার আগে পর্যন্ত কাজ করতে ভালো লাগে, স্নান করার পরে আমার আর শরীর চলতেই চায় না, কোনো কাজ করতে ভালো লাগে না। তো সেই জন্যে আমি স্নানের আগেই কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। বিছানাটা ঠিক করে বেশ খানিকক্ষণ একটু শুয়েছিলাম, ভেবেছিলাম একটু ঘুমোবো, যেহেতু গতকাল রাতে ঘুম হয়নি, কিন্তু কিছুতেই ঘুমোতে পারলাম না। অবশেষে মণ্ডলবাবুর ফোন পেয়ে উঠে এলাম। তো এখন মণ্ডলবাবু ফোন করে জানালো ওর রাত্রে আসতে অনেকটা দেরি হবে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি রান্নাঘরের কিছু কাজকর্ম করে নিই। তো মণ্ডলবাবু যে জিনিসপত্রগুলো এনেছে সেগুলো আমি একটু কৌটাতে ঢালবো, তবে তার আগে ভাবলাম রাতের জন্য একটু ভাত বসিয়ে দিই। মণ্ডলবাবুকে আমি বলেছিলাম যে রাতের জন্য খাবার আনার প্রয়োজন নেই, রাত্রে আমরা সিদ্ধ ভাত ঘরে করে খেয়ে নেব। এদিকে হঠাৎ করে না বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে,
যেমন ঝড় হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে। আর এটা দেখে আমার তো একটু ভয় ভয় লাগছে। রাতও বেশ খানিকটা হয়ে গেছে। আর আজকে যেহেতু প্রথম এসেছি, ভাগ্যিস ইনভার্টারটা ছিল, কারণ বাইরে কারেন্ট চলে গেছে। কারেন্টটা না থাকলে আমাকে তো এখন কাঁদতে বসতে হতো, কারণ আমার ফোনেও নেটওয়ার্ক নেই, সেই সাথে ফোনে চার্জও ছিল না। তো আমার কাছে পাওয়ার ব্যাঙ্কটা ছিল বলে আমি একটু ফোনে চার্জ করতে পেরেছি। আর তারপর এই ঘরের পার্টিকুলার একটা জায়গাতে নেটওয়ার্ক আসে, সেখানে দাঁড়িয়ে বাড়ির প্রত্যেককে ফোন করে জানালাম যে আমি ঠিকঠাক পৌঁছে গেছিলাম। তো প্রথমে একবার জানিয়েছিলাম, কিন্তু প্রত্যেককে ফোন করা হয়েছিল না। তো এখন মোটামুটি সবাইকে জানিয়েছি, কিন্তু অর্ধেক মানুষ আমার কথা ঠিকঠাক শুনতেই পাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। তবে একদিকে ভালোই হয়েছে, ফোনটা কাজ করছে না বলে আমি এদিকে রান্নাঘরের অনেকটা কাজ করে নিয়েছি। আর এখন অপেক্ষা করছি কতক্ষণে মণ্ডলবাবু আসবে। ওদিকে আমার আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি তো কমছেই না, বরঞ্চ বেড়েই চলেছে। মণ্ডলবাবু যে কখন আসবে আর কি করে আসবে সেটাই এখন চিন্তা হচ্ছে। তার থেকেও বেশি চিন্তা হচ্ছে আমি একা কি করে থাকবো। যেহেতু আজকে প্রথম এসেছি, তাই সত্যি একটু ভয় ভয় লাগছে। আর চারিদিকে যেহেতু জঙ্গল, তার মধ্যে আবার বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কখনো কখনো জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো সব মিলিয়ে এখন না আমার সেই ভূতের সিনেমার কথা মনে পড়ছে। আর আমি ভাবছি যদি এখানে ওই রকম কিছু থাকে। তাই ভয়ে প্রত্যেকটা ঘরের লাইট একটু জ্বালাতে গেলাম। তবে দেখছি শোয়ার ঘর আর রান্নাঘর ছাড়া আর কোনো জায়গার লাইট ঠিকঠাক করে জ্বলছে না, মানে বেশিরভাগ লাইটই খারাপ হয়ে আছে। তবে এইদিকে মণ্ডলবাবু চলে এসেছে, তাও আবার ভিজতে ভিজতে। তো এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, আর এই ও ঘরে ঢুকলো। তো যাই হোক, এখন ও একটু ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা দুজন খেতে বসবো। আমি একটু ভাতটা বেড়ে নিয়েছি, আর ও এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছে। তো আমি যে ঘিটা নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে আমরা আলু সিদ্ধ ভাত খাবো। তো আমার তো খুব টেনশন হচ্ছিল, যেহেতু কাচের জারে ঘিটা এনেছি, এটা ভেঙে না যায়। তবে এত সুন্দর করে এনেছিলাম। আজকে জানো তো মণ্ডলবাবু আমার প্যাকিংয়ের খুব প্রশংসা করেছে। ও বলছিল তুমি যত সুন্দর করে প্যাকিং করে এনেছো প্রত্যেকটা জিনিস, আমি হলেও পারতাম না। কারণ আমার ব্যাগে না কোথাও একটু ফাঁকা ছিল না, কোথাও না কোথাও কিছু না কিছু ছিল। তো যাই হোক, সব মিলিয়ে এটাই ছিল আজকের গল্প তোমাদের সাথে। তো এখন আমরা রাতের খাবারটা খাই আর তোমাদেরকে জানাই বাই। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো।